বাস্তবতা আলোকে আমাকে বলতে হচ্ছে, রাষ্ট্র নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রাখে না। এই গণভোটের পরে রাষ্ট্র তার ইচ্ছা মতো তার প্রক্রিয়া বা তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, যদিও এটি রাষ্ট্র মানতে পুরোপুরি বাধ্য না। কারণ রাষ্ট্রের ডিসক্রিপশন আমরা দিয়েছি, এই সংবিধানে দিয়েছি। কাজে আমাদের প্রশ্ন, আমাদেরকে শক্তিশালী নীতি নিতে হবে। জনগণ যখন সরাসরি কথা বলে, অর্থাৎ গণভোটে জনগণ কথা বলেছে, তার মতামত দিয়েছে, রাষ্ট্র তখন সেখানে নীরব থাকতে পারে না। জনগণের সরাসরি অনুমোদনকে রাষ্ট্র উপেক্ষা করা মানে রাষ্ট্র নিজের বৈধতাকে চ্যালেঞ্জ করছে। রাষ্ট্র যদি গণভোটের, যেটা আমার ভাই বলেছে, একই দিনে একই ব্যালটে দুইটা ভোট হয়েছে, সেখানে একটি ভোটের বৈধতা দিতে যাচ্ছেন, আরেকটি ভোটের বৈধতা আপনি প্রশ্নবিদ্ধ করছেন, তাহলে আপনার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এবং আপনার বৈধতা টিকে থাকবে না। কিন্তু কার কাছে টিকে থাকবে না সেটা হলো সময়ের ব্যাপার। সংবিধানে থাকবে, সংসদে থাকবে, না জনগণের মধ্যে থাকবে। আমি শুরুতে একটি অস্বস্তিকর কিন্তু অপরিহার্য সত্য তুলে ধরতে চাই। একটি রাষ্ট্র বৈধতা ছাড়াই চলতে পারে, যেটা আজিজ ভাই সাহেব বলেছেন, বৈধতার জন্য রাষ্ট্রের প্রয়োজন পড়ে, চলতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না। কারণ তখন কেওয়াস বাড়ে, তখন সংঘাত বাড়ে। যে যখন জয়লাভ করে, যে আফ্রিকার কথা বলেছেন, তখনই তারা জয়ী হয়। একটি প্রশ্ন শুধু আইনগত নয়, এটি নির্ধারণ করে ভবিষ্যতে ক্ষমতা কিভাবে গঠিত পরিবর্তিত হবে। আজকে আমাদের প্রশ্ন, আইন কি বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে, নাকি বাস্তবতা আইনের উপর প্রাধান্য দিচ্ছে? আজকে আমরা আইনি দাবি করছি, আমাদের সামনে একটা দাবি আসছে, একটি কর্তৃত্ব, একটি কাঠামো, একটি আদেশ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি ফ্রেম আউট করেছেন। এটা আমরা দাবি করছি, কিন্তু এটা কি আইনগত ভিত্তি ছিল? এটা তো আইনগত কোনো ভিত্তি ছিল না। কারণ আইন হইতে হবে বাই প্রসেস, আইন বাই ডিক্লারেশন হবে না। আইন কখনো প্রক্লামেশন হয় না, আইন হইতে হবে বাই ডিক্লারেশন। আজকে আমরা সবাই বলার চেষ্টা করছি উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপল তো 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে। তাহলে উইল অফ দ্য পিপল তো উইথ দ্য বিএনপি, নট উইথ আস। উই আর ইন দ্য মাইনরিটি উইল অফ দ্য পিপল। না, সেটা উই আর দ্য মাইনরিটি অফ দ্য পিপল। আমরা যদি ইলেকশনে সেখানে যান, এখানে উইল অফ দ্য পিপল, পিপল তো রাস্তায় আসে না, পিপলকে মোবিলাইজ করতে হয়। এই মোবিলাইজ করার জন্য আপনাকে লিডারশিপ দরকার পড়ে, অ্যাকশন দরকার পড়ে। আমি যেটা বলার চেষ্টা করছি, আজকে আমরা বলেছি অন্তম সরকারের বৈধতা নিয়ে কথা বলেছে, আর্টিকেল 106-এ কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, আর্টিকেল 106 এক্সারসাইজ হইল কোথায়? কবে বেঞ্চ বসলো? হিয়ারিং কবে হইল? অ্যাটর্নি জেনারেলের বক্তব্য কি ছিল ওখানে? এইগুলা ছাড়া কোনো জুডিশিয়াল প্রসেস হতে পারে? এখানে আমার লিখিত কোনো আদেশ কোথায়? স্বাক্ষরিত কোনো ভার্ডিক্ট কোথায়? এখানে সুপ্রিম কোর্টের জাজদের স্বাক্ষরিত কোনো ভার্ডিক্ট কি আছে? তাহলে আর্টিকেল 106 এক্সারসাইজ হয়েছে, আমরা কি করে মেনে নিচ্ছি? এটা তো আইনি প্রসেস ছিল না, এটা ডিক্লারেশন ছিল। কাজে এখানে আমাদেরকে বলতে হবে, প্রকাশ্য রেকর্ডে এই উপাদানগুলি সুস্পষ্ট প্রমাণ নাই। যেখানে বেঞ্চ নাই, শুনানি নাই, রায় নাই, সেখানে বিচারিক কার্য থাকার প্রশ্নই উঠে না। আজকে আমাদের দেখতে হবে প্রক্রিয়া বনাম ফলাফল। আমরা প্রক্রিয়া যাচ্ছি না, খেলা জিতে গেছি, কিন্তু আমি খেললামই না, আমি ফলাফলকে চাপিয়ে দিচ্ছি। সংকটের সমস্যা এখানে, আমরা বিপজ্জনক শর্টকাট নিতে শুরু করেছি। আমরা বলি ফলাফল এসেছে তাই এটি বৈধ, আমরা বলি প্রয়োজন ছিল তাই ওইটি বৈধ, গ্রহণযোগ্য। কিন্তু ফলাফল বৈধতা তৈরি করে না। বৈধতা তৈরি হয় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে।
যখন প্রক্রিয়ার জায়গায় ফলাফল বসানো হয় তখন আইন শাসন করে না, আইন পরে যুক্তি দেয়, যেটা আজকে আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করছি। সীমিত স্বীকৃতি কিন্তু বৈধতা নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বীকৃতি দিচ্ছি, কিন্তু তার বৈধতা নয়। বাস্তবতাকে অস্বীকার করা যায় না। রাষ্ট্র কখনোই শূন্য থাকে না। এই কারণে আমরা একটি সীমিত নীতি স্বীকার করি। বাস্তবে বিদ্যমান ক্ষমতা, যাকে আমরা বলি ডিফ্যাক্টো অথরিটি, আরেকটাকে বলি অপরিহার্যতার নীতি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এই দুটির বেলায় অর্থাৎ গঠনতন্ত্র প্রশ্নবিদ্ধ হলেও রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষার জন্য কিছু কার্যক্রম টিকে থাকতে পারে। অপরিহার্যতা পরিস্থিতিকে চালাতে পারে, কিন্তু সেটি বৈধতা হয় না। ডক্ট্রিন অফ নেসেসিটি আমাকে সামনে আগাতে সহায়তা করে, কিন্তু আমাকে সেটা বৈধতা দেয় না। এখন আসি গণভোটের বিষয়টা নিয়ে, যেটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতায় আসি, একই দিনে নির্বাচন এবং একই দিনে গণভোট, যেটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন সুন্দর ভাষায়। গণভোট জনগণকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে আপনার বক্তব্য কি, হ্যাঁ না না। এখানে মৌলিক রূপান্তর ঘটেছে। প্রথমে আদেশটি এসেছে একটি প্রশ্নবিদ উদ্দেশ্য থেকে, উৎস থেকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার সেটা অরিজিনেট করেছে, কিন্তু পরবর্তীতে জনগণ সরাসরি এটিকে অনুমোদন দিয়েছে, যেটা আমার ভাই বলার চেষ্টা করছে। 60% লোক গণভোটের পক্ষে ভোট দিয়েছে। তার মানে জনগণ এখানে অ্যাক্ট করেছে, জনগণ এখানে মাঠে নেমে আসছে। একটি প্রশাসনিক আদেশ যেটা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, জনগণের প্রত্যক্ষ অনুমোদনে একটি নীতিগত কাঠামোতে পরিণত হয়েছে। এখন ইট ইজ বিকাম উইল অফ দ্য পিপল। নীতিগত কাঠামোতে পরিণত হয়েছে। এখন রাষ্ট্রের এখানে নতুন অবস্থান তৈরি হয়েছে। রাষ্ট্র এখন আর নিরপেক্ষ নয়। রাষ্ট্রের সামনে এখন তিনটি বাস্তবতা দেখা দিয়েছে, একটি আদেশের কার্যকারিতা, আরেকটি জনগণের প্রত্যক্ষ অনুমোদন, তার ইমপ্লিকেশন কি, আর রাজনৈতিক বাস্তবতা ইতিমধ্যে পরিবর্তিত হয়ে গেছে। রাজনীতি পরিবর্তিত হয়ে গেছে। এখানে রাজনৈতিক বাস্তবতার ঝুঁকি একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে। যদি রাষ্ট্র জনগণের সরাসরি অনুমোদন উপেক্ষা করে, অর্থাৎ আজকের গণভোটের রায়কে যদি রাষ্ট্র উপেক্ষা করে, তাহলে এটি শুধু একটি আইনি সমস্যা থাকবে না, যেটি আর আদালতের সমস্যা থাকবে না, যেটা আমার ভাই আজিজ, আমার ভাই মিশির সাহেবের থাকবে না, সেটি হবে রাজনৈতিক প্রশ্ন। তাহলে এটি শুধু একটি আইনি সমাধান নয়, এটি গভীর রাজনৈতিক বৈধতার সংকট রূপ নেবে। রাজনৈতিক সংকট আদালতেও সিদ্ধান্ত হয় না, সংসদীয় সিদ্ধান্ত হয় না। রাজনৈতিক সংকটের সমাধান হয় বাইতুল মোকরামের উত্তর গেটে। কাজে আমাদেরকে রাজনৈতিক সংকটের দিকে যেতে হবে, রাজনৈতিক উত্তরণ থাকবে। আইন যদি জনগণ ইচ্ছাকে, প্রকাশিত ইচ্ছাকে ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে বাস্তবতা আইনের উপর প্রাধান্য দেয় এবং সেখান থেকে অস্থিতিশীল শুরু হয়। এখানে আমাদের কিছু করার নাই। সরকার যদি আইনকে জনগণের বাস্তবতার উপরে রায় দেয়, প্রাধান্য দেয়, তাহলে আমাদেরকে রাজপথে যাওয়া ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। এখন প্রশ্ন হচ্ছে, আইনের সংবিধান শুধু আমরা যদি দেখি সংবিধান আইনে টিকে থাকে, সংবিধান টিকে থাকতে হবে জনগণের মধ্যে। জনগণ যদি সংবিধান মানে, সেটাই জনগণের আলটিমেট উইল, যেটা আর্টিকেল 7-এ পরিষ্কার করে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে দুটা, আমরা কি শুধু আইন চিন্তা করব না বাস্তবতা চিন্তা করব? আমরা কি সংবিধানে গুরুত্ব দিব না রাজনৈতিক বৈধতা নিয়ে আসবো? এই প্রশ্নের জবাব খুঁজতে হলে আমাদের সামনে একটি প্রশ্ন, রাষ্ট্র কি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বাস্তবায়নে বাধ্য?
এই ফান্ডামেন্টাল প্রশ্ন আজকে আমাদের সামনে আসবে যে রাষ্ট্র কি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বাস্তবায়ন করতে বাধ্য কিনা। বর্তমান বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতা আলোকে আমাকে বলতে হচ্ছে রাষ্ট্র নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রাখে না। এই গণভোটের পরে রাষ্ট্র তার ইচ্ছা মতো তার প্রক্রিয়া বা তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, যদিও এটি রাষ্ট্র মানতে পুরোপুরি বাধ্য না। কারণ রাষ্ট্রের ডিসক্রিপশন আমরা দিয়েছি, এই সংবিধানে দিয়েছি। কাজে আমাদের প্রশ্ন, আমাদেরকে শক্তিশালী নীতি নিতে হবে। জনগণ যখন সরাসরি কথা বলে, অর্থাৎ গণভোটে জনগণ কথা বলেছে, তার মতামত দিয়েছে, রাষ্ট্র তখন সেখানে নীরব থাকতে পারে না। জনগণের সরাসরি অনুমোদনকে রাষ্ট্র উপেক্ষা করা মানে রাষ্ট্র নিজের বৈধতাকে চ্যালেঞ্জ করছে। রাষ্ট্র যদি গণভোটের, যেটা আমার ভাই বলেছে, একই দিনে একই ব্যালটে দুইটা ভোট হয়েছে, সেখানে একটি ভোটের বৈধতা দিতে যাচ্ছেন, আরেকটি ভোটের বৈধতা আপনি প্রশ্নবিদ্ধ করছেন, তাহলে আপনার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এবং আপনার বৈধতা টিকে থাকবে না। কিন্তু কার কাছে টিকে থাকবে না সেটা হলো সময়ের ব্যাপার। সংবিধানে থাকবে, সংসদে থাকবে, না জনগণের মধ্যে থাকবে। তাই আমি মনে করি গঠন প্রক্রিয়াগতভাবে দুর্বল হতে পারে, কিন্তু জনগণের প্রত্যক্ষ অনুমোদন একটি নীতিকে সম্পূর্ণ বাতিলযোগ্য করে না। যেই বাতিলটা আপনি করার চেষ্টা করছেন, সে বাতিল করার ক্ষমতা, এখতিয়ার আপনি রাখেন না যখন জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে গণরায় দিয়েছে। কাজেই শেষ কথা বলতে চাই, ত্রুটিপূর্ণ উৎস থেকে শুরু হলো জনগণের সরাসরি অনুমোদন রাষ্ট্রকে বাধ্য করে সংবিধানের ভিতর থেকেই সেই রাষ্ট্রের ইচ্ছাকে, জনগণের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার পথ খুঁজতে, আপনাকে পথ খুঁজতে বের করতে হবে, আপনাকে এটাকে বাস্তবায়িত করতে হবে। আজকে প্রশ্নটা আইন কি বলে তা নয়, প্রশ্নটা আমরা আইনকে কতটা মানতে প্রস্তুত। আমরা কি সংবিধান রক্ষা করব, নাকি বাস্তবতার চাপে তাকে বদলে ফেলব? এই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।